রাস্তার মোড়ের টং দোকানটায় বেশ কয়েকদিন বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানি মিরাজ ভালো করেই চেনে এই দলটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলেমেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সেই স্কুল জীবন থেকেই অনুরাগ আর সাইবান নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসতো। আজকাল আরও বেশ কতক সঙ্গী জুটেছে। ভালোই লাগে মিরাজের তরুণ ছেলেপিলেদের গালগল্প শুনতে। মাঝে মাঝে এমন ভাষায় চলে যায় যে বোঝাই যায় না কি কথা বলছে। জেনারেশন কি আমূল বদলে যাচ্ছে। অনুরাগরা যখন আসে তখন বুঝি গোটা দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা দোলায় বসে বসে অনুরাগ, নীরব, আফনান ইতিমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হয়ে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফনান পান চিবুচ্ছে। ওসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত এক কাপ রং চায়ের অর্ডার দিয়ে বসেছে। মামুর বেটা এখনও এলো না। পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করলো আফনান। থু করে পিক ফেললো একপাশে। নীরব সিগারেটে লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বইয়ের আঁচলের তলায় থাকার সময় বস, বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করলো উভয়ে। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলেছে, হয়তো কোথাও ফেঁসে গিয়েছে, তাই দেরি হচ্ছে। বাচ্চার ডাইপার চেঞ্জ করছে মনে হয়। কার ডাইপার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটা মেলি কণ্ঠস্বর প্রশ্ন করল। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালকিনকে হাড়ে হাড়ে চেনা আছে তাদের। অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী, লাস্যময়ী, শরীরে জড়ানো টাইট টপ ধবধবে সাদা। ইলাস্টিক ফেব্রিক একদম চেপে থাকায় শরীরে অব্যয়টা ভালোভাবে বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি, দৈর্ঘ্যে কাঁধ সমান। টানা টানা আইলাইনার দেওয়া চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটা জিম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়োগা ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলি কেন সবাই? কিসের ডাইপারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করল আবার। আফনান আর নীরব একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসল, উভয়ে বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুরাগকে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে শুধালো, সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ স্নিগ্ধ দৃষ্টিতে বন্ধুদের দেখল। তারপর ধপাস করে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসে পড়ল। এই তো আজ সকালেই পৌঁছালাম। অনেক ভোরে এসেছি তো, তোদের কল করে জানাইনি আর। বিকেলে জিমে গিয়েছি, ভাবলাম একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানি মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলি মাথা দোলালো। জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিক্স কুকি দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউই। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতন ঝুলে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনও আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল, ইয়ে মানে, তিতলি শোন, আসলে সাইবান, ইয়ো ব্রোস। অদূর থেকেও সাইবানের স্পষ্ট উৎফুল্ল কণ্ঠের ডাক ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখল সড়কের অপর প্রান্ত বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না। তার পায়ে ডাবল রোলার শুজ, ভারী কেটসের মতন কালো জুতার নিচে 2 জোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার উপর স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে। আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল। মিরাজ মামা, 1 কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, চিনি 2 চামচ।
আরে তিতলি। ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সে। লাইটারও হাতিয়ে ঠোঁটে পুরে ধরাতে ধরাতে সাইবান প্রশ্ন করল, সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিসে দেশে ল্যান্ড করলি যে? সাইবানকে দেখেই বিরাট হেসে কোনো প্রকার ভনিতা ছাড়াই নিজের দুই বাহু জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেলল তিতলি। তোদের ছাড়া আমার কবে বা কি ভালো লেগেছে মেরে জিনি। সাইবান হালকা হাসল। এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড়ে দিয়ে আলিঙ্গন ভেঙে ফেলল। ও, সিঙ্গাপুরের ছেলেরা বুঝি এতই দুর্বল? জিনি। চটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করল সাইবান। আর চোখে সামনে তাকাতেই দেখল নীরব আর আফনান মিলে তাকে কি যেন ইশারা করছে, অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করেছে বিষয়টা। কি সমস্যা? কেউ একবার বলবি আমাকে? এসে থেকেই দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাকারি দিল অনুরাগ। অদ্ভুত? আমরা? না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কি দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইল সে, ততক্ষণে সবার চা এসে গিয়েছে। নিজের গ্রিন টির কাপে লম্বা একটা চুমুক দিয়ে আরামে নিঃশ্বাস ফেলে তিতলি নিজের সিঙ্গাপুরের ট্যুরের কাহিনী বলা শুরু করল। তিতলি চৌধুরী, সাইবানদের গ্রুপের পঞ্চম সদস্য। একমাত্র মেয়ে হওয়ায় তার আলাদাই একটা কদর আছে গ্রুপের মাঝে, সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একটা বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করেই তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধ খাওয়া সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে পুরে দিল। বিনা দ্বিধায় দীর্ঘ এক সুখ টান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই এক মাসে কি মিস করলাম। আফনান, নীরব, অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাই করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই। সে পারছে না শুধু বেঞ্চের উপর শুয়ে পড়তে। বেঞ্চের সাথেই লাগোয়া একটা জলপাই গাছ থাকায় সুবিধা হয়েছে তার। পায়ের উপর পা তুলে ঝোলাতে ঝোলাতে এদিক সেদিক তাকাচ্ছে। কেউ তেমন কিছু বলছে না বিধায় তিতলির সন্দেহ হলো। পাশ ফিরে সাইবানের উরুতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা, তুই আজকে ফ্রি আছিস? শোনি, তাহলে চল আমরা সবাই মিলে একটা স্প্রিডিং করে আসি। অনেক দিন করি না, বেশি না, এই চট্টগ্রাম মহাসড়ক অবধি যাব। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসল। মাথা খারাপ? বিয়ের প্রথম দিনেই দেরি করে বাসায় গেলে মমামার পা কুচি কুচি করে চিকেন ফিট স্যুপে ঢেলে দেবে। যা শয়তান! আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বলত? আমি আমার কথা বলেছি। অট্টহাসি হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাব তাকে জমিয়ে দিল। মুখ নামিয়ে হাসি মাখা ঠোঁটেই তাকালো সে। বিশ্বাস করছে না এখনো। জিনি প্লিজ, মজা করিস না। তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস, তাই না? প্র্যাঙ্ক করছিস। আমি কিন্তু বুঝে ফেলেছি। এবার বলদ হব না, হব না কিন্তু। আঙুল নেড়ে নেড়ে বলল তিতলি। তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তেই আন্দাজ করতে পারল কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙুলটা চেপে ধরে আস্তে করে নামিয়ে দিল। স্বাভাবিক গলাই জানালো, তিতলি, আই অ্যাম ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকল তিতলি। সাইবানের মুখ পানে দীর্ঘক্ষণ। তার জলজলে নয়নজোড়া আপাদমস্তক পর্যবেক্ষণ করল সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেপ্টে আছে। সাইবান সরে বসে বলল, সরি, সব কিছু এতটা তাড়াহুড়োই হয়েছে যে তোকে জানানোই হয়নি।
ভেবেছিলাম তুই ফিরে এলে একেবারে বলবো। তিতলি বাকি বন্ধুদের দিকে তাকালো। অনুরাগ, নীরব, আফনান প্রত্যেকে অপরাধীর ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গুরুগম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানি মিরাজ অব্দি নিজের কাজ বাদ দিয়ে হাঁ করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটল নীরবতায়। তারপর তিতলির কাটকাট কণ্ঠ ধ্বনিত হলো, ওরা ডাইপারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন না, ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালাতো। স্টপ ইট জিনি, থাক, আমাকে আর কিছুই বলতে হবে না তোদের আর কোনো দিন। শটান হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল তিতলি। নিজের গ্রিন টির বিল নিজের পকেট থেকে বের করেই মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হনহন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে। পেছন থেকে গিয়ে মেয়েটার হাত টেনে ধরে বলল, ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা তো সব তোর। ইউ নো হোয়াট জিনি, ফাক অফ। এর আগে কোনোদিন এত ঝাঁজ নিয়ে সাইবানের সঙ্গে কথা বলেনি তিতলি। নিজের হাতটা সে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুতগতিতে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তার কোনায় রাখা একটা অসহায় ডাস্টবিনকে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহাম্মকের মতো নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁধ তুলল। যাক বাবা, এর আবার কি হলো? ইজ ইট দ্য মান্থ? মুড সুইং হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। পেছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহলী হয়ে সে ঘুরে দাঁড়াতেই অনুরাগ দুই হাত ছড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুইও তো তাল দিয়েছিস মাঝখানে, এখন এত নিষ্পাপ সাজছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট এ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরও কর সিচুয়েশনশিপ, সামলা নিজের লাভ লাইফ আর ম্যারিড লাইফ। তিতলি খেপেছে। আফনান বলতেই হেঁটে এসে পুনরায় বেঞ্চে বসে পড়ল সাইবান। অ্যাজ ইফ আই কেয়ার, আমার পুরো কথা না শুনেই চলে গিয়েছে। আমার কি দোষ? ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিতে দিতে কপালে তীব্র এক ভাঁজ পড়ল তার। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে ইরাম। ইজান মেঝেতে বিছানো ম্যাট্রেসের উপর গড়াগড়ি করে খেলছে। তাকে দেখে শুনে রাখছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটা ঝুনঝুনি বাজছে। ইজান মজা পেয়ে সেটা কামড়ে দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এখন। সাইবানদের বাড়িতে এসেছে প্রায় 5-6 বছর। গ্রামে যে বাড়ি আছে সাইবানদের, সেটার কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। মা মরা মেয়ে সে। বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। একমাত্র মেয়ে সুগন্ধার তখন বেহাল দশা। সামিয়া সেবার তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। কাজের পাশাপাশি পড়ালেখারও ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে সামিয়ার এক কথা, অনার্স পাস না করা অবধি পড়ালেখা ছাড়ার কথা চিন্তাও করা যাবে না। বিষয়টা বেশ ভালো লেগেছে ইরামের। আদতে সুগন্ধা নিজেকে যেমন প্রদর্শন করে অভ্যস্ত তার চাইতেও বহুগুণে স্মার্ট। সেটাই কয়েকদিনেই বুঝে গিয়েছে সে। ল্যাপটপটা সামিয়ার, বাড়িতেই থাকে, তিনি খুব একটা ব্যবহার করেন না। ইরাম আজকেই চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কডইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকরী একটা স্থান। প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিচ্ছিল। তবে হঠাৎ কী যেন একটা মনে পড়ল তার। সুগন্ধার থেকেই জেনেছে আজকাল খুব ব্যবহার করা হয় কিছু এআই প্রোগ্রাম। গুগল থেকে তেমনই একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করল। সিচুয়েশনশিপ কি?
যতক্ষণ প্রোগ্রামটি তথ্য খোঁজার সময় নিচ্ছে ততক্ষণ ইরাম তাকিয়ে তাকিয়ে ভাবল বানানটা ঠিক করে লিখেছে কিনা। সুগন্ধার সাহায্য নেবে কি? কিন্তু দরকার পড়ল না। প্রোগ্রামটি উত্তর করেছে, সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসেবে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করলো। কি, এমনও আবার কোনো সম্পর্ক হয়? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকলো না। সে আবারও টাইপ করলো, বেঞ্চিং কি? বেঞ্চিং হলো ডেটিং বা রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না, মানে ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি যেন রিজার্ভ প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। ইস, ছি। না চাইতেও ইরামের মুখ ফসকে বেরিয়ে এলো। সুগন্ধা মাথা তুলে তাকালো। কোনো সমস্যা আপা? ভরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপটা বন্ধ করে ইরাম সোজা হয়ে বসল। বলল, তোমাদের জেনারেশনটারই সমস্যা। সুগন্ধা অবাক নয়নে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনল কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময়ই হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইজানকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতেই অবাক হয়ে দেখল একটা ছোটোখাটো মালবাহী ভ্যান দাঁড়ানো। ভেতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব, একটা লম্বাটে ট্রলি, তার মাথায় আবার ছোট ছোট খেলনার মতন কী সব যেন ঝুলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন, একেবারে গাড়ি নিয়েই ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি খালামণি? মুচকি হাসলেন সামিয়া। প্রয়োজনীয় জিনিসপত্র তোর লাগবে। আঙুল তুলে সোফার মতন জিনিসটাকে দেখালেন তিনি। ওটা নার্সারি গ্লাইডার, অনেকে ফিডিং চেয়ারও বলে। ব্রেস্টফিড করানোর সময় ওটাতে বসবি। আর এটা টেবিল, এখানে ডাইপার চেঞ্জ করবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এসব ঠিক প্রয়োজন নয়, বরং জার্নিটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। সামিয়া একজন ডাক্তার, যদিও শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি ভালো মতোই জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মাঝেই আধুনিক আসবাবে সাজানো সাইবানের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে। বিছানার একপাশে ফিডিং চেয়ারটা রাখা হলো, তার সাথে টেবিলটা, বেশ কিছু ড্রয়ার সম্বলিত ওয়ার্ড্রোব, তাতে বাচ্চাদের ন্যাপকিন, ডাইপার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্লাক্স, সঙ্গে ব্রেস্ট পাম্প। এমন কিছু নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। ইরাম একপাশে ইজানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখল কিভাবে সাইবানের রুমের বেপরোয়া ভাবটা এক লহমায় পরিবর্তিত হয়ে গিয়েছে। সব কিছু গোছগাছ হয়ে গেলে সামিয়া বললেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। ও একজন খুব ভালো পেডিয়াট্রিশিয়ান। কালকের অ্যাপয়েন্টমেন্ট বুকড। তুই আর সাইবান ইজানকে নিয়ে যাবি, কেমন? তিনি বলা শেষ না করতেই রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছে। নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে গেল, মেয়েদের মন আর 5.5 প্যাচের জিলাপি একই, কোনো পার্থক্য নেই। আহ, আমার রুম! সাইবানের চিৎকারে কেঁপে উঠল চারপাশ। ইরাম আগে থেকেই প্রতিক্রিয়া আন্দাজ করে ছেলের 2 কানে আঙুল দিয়ে রাখল। পা ফেলে থপথপ করে ভেতরে ঢুকল সাইবান। আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরল এমনভাবে যেন তার সামনে তার পৃথিবীকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। মাই ফাকিং রুম! সামিয়া ভ্রুকুটি করলেন।
মুখে লাগাম দেওয়া শেখ এখন। এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্যাম ব্রো, ড্যাম ড্যাম ড্যাম, শিট শিট শিট। একটা হতাশার নিঃশ্বাস ফেললেন সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথায় যাওয়া যায় সামিয়া জানেন না। সাইবান হন্য হয়ে এদিক সেদিক ছুটে দেখল সব কিছু। কীভাবে তার গেমিং সেটআপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কিভাবে তার সাধের সাউন্ড বক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে, সব কিছু। ইরাম অবস্থা দেখে সামিয়ার কাজ ঘেঁষে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো। বেচারার অনেক সাধের রুম। তুই চুপ থাকতো, বিয়ে হতে না হতেই স্বামীকে দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতন ছোটাছুটি করছে ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি, ঘুরবে, চাবি বের করবি, থেমে যাবে। ইরাম না চাইতো ফিক করে হেসে ফেলল। ঠিক এমন সময়ই তার কোলে থাকা ইজান নড়ে চড়ে উঠল। আঙুল চুষতে চুষতে গোঙাতে লাগল। ইরামের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ও, আমি ওকে চেঞ্জ করিয়ে নেই বলে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন তাকে। এই না না, এখানে রাখ, সাইবানকে করতে দে, ওর শেখার দরকার আছে। এমনি তো রুম হারানোর শোকে আত্মরা সাইবান। এই কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠল সে। মুখে ভর করল তীব্র আতঙ্ক। কি? খবরদার ব্রো, আমিও সব হাগুমুতু পরিষ্কার করতে পারবো না, একদম না। ড্যাম, ও ড্যাম, ডিয়ার গড অফ হ্যাভেন, হেয়ার মাই কল। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে, তারপর আদেশ করলেন, যা ইরাম, ওই টেবিলের উপর রাখ, ডাইপার আছে, শিখিয়ে দে ওকে কীভাবে করিস। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইজানকে সাবধানে সে টেবিলের উপর শুইয়ে দিল, অতপর আগের কাপড়ের ন্যাপিটা খুলে ফেলল। ছোট ছোট হাতড় ছুঁড়ে ড্যাব ড্যাব করে সাইবানের দিকে তাকিয়ে ইজান শব্দ করে উঠল, ব্যা, ওয়াক ওয়াক। মুখে হাত চাপা দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ের ক্লিপ তুলে নিজের নাকে আটকে ফেলল। পোটলা খায় দুধ আর হাগে অ্যাটম বোম। ইরাম আর পারল না। ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করল সে। সামিয়া অবধি মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরাম হাত বাড়িয়ে বলল, একটা ডাইপার দাও। সাইবান ডাইপার সেকশন থেকে পরিষ্কার ডাইপারটাও এক আঙ্গুলে এমনভাবে মুখের সামনে তুলে ধরল যেন পৃথিবীর সবথেকে কদর্য কিছু ধরেছে। ঘৃণায় চোখ মুখ বাঁকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে সে হঠাৎ বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার ড্যাডি, ভাগ্য হাতে ধরিয়ে দিল বাচ্চার ন্যাপি। আয়, কিয়া। লাফিয়ে উঠল ইজান। ইরাম ওয়েট টিস্যু দিয়ে তার ত্বক মুছে নিচ্ছিল। হাতে নাড়া খেয়ে আধমোছা টিস্যুটা ছুটে গিয়ে পড়ল একেবারে সাইবানের হাতের উপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার। হাহাকার করে উঠল, ইয়া খোদা, ইটস মি অ্যাগেন। জবাব চাই আমি। আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী?